একটা নর্মাল 10,000 টাকার ফোন ছিল, ওইটা দিয়ে মানে আচ্ছা ওইটা দিয়ে আমি কেমনে ভিডিও বানাইতাম। তো এমন এমন দিন যেত যে অডিও রেকর্ড করে, ভিডিও তো ক্যামেরা অনেক খারাপ কোয়ালিটি, তো এখন আমি অডিও ভয়েস রেকর্ড করতাম, ভয়েস রেকর্ড করে ওইটার উপরে অ্যানিমেশন করে ভিডিও বানাইতাম। কারণ আমি তো থাকতাম হচ্ছে একটা শেয়ার করা বাসায়, মানে ওই সেকেন্ড জবে যখন সুইচ করি তখন একটা কাইন্ড অফ ম্যাচের মতো জায়গায় থাকতাম। তো আমার রুমে আরো 4-5 জন থাকতো, ওরা তো সবসময় কথা টথা বলতো, রুমের মধ্যে ভয়েস রেকর্ড করারও কোনো সিস্টেম নেই। 4-5 জনের সাথে শেয়ার করে থাকতাম। আমার জাস্ট কয়েকটা কাঁধের ব্যাগে জামা কাপড় আর কিছুই নেই, কিছুই ছিল না, বাসা থেকে তো কিছুই আনি নেই, ওই কয়েকটা জামা কাপড় এছাড়া কিছুই ছিল না। একটা বালিশ ছিল আর একটা ওই যে পাতলা কম্বল গায়ে দেয় না, ওইটাই তোষকের মতো ইউজ করতাম, এই কয়টা, এর বাইরে তো কিছুই ছিল না। এরপর নিজের এই যে এখন বাসা নেওয়া, রুম সাজানো, ফ্রিজ কিনা, নিজের পিসি, ড্রিম পিসি বিল্ড আপ করা, আইফোন নেওয়া, যত জিনিসপত্র আছে সব কিছু তো স্পন্সরের টাকায় সব কিছু ভালো মতো করা। কন্টেন্ট ক্রিয়েশন আয় করে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে ফ্রম মনিটাইজেশন, যেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ফর্ম অফ ইনকাম। বাংলাদেশের মানুষ ভাবে মনিটাইজেশনের টাকাই মানে সব টাকা। মনিটাইজেশন টাকা হচ্ছে সবচেয়ে নিচের সাইডের টাকা। মিডল টাকা হচ্ছে স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, যেগুলো আমি এখন ইনকাম করতেছি। আর হাইয়েস্ট সোর্স অফ ইনকাম হচ্ছে নিজের একটা প্রোডাক্ট সেল করা। এটা বাংলাদেশে খুব কম ইউটিউবার করতেছে। আমি না কখনো কারোর প্রতি কোনো কিছুতে ডিপেন্ডেন্সি ছিল না আমার লাইফে। মানে আমার ভিডিও এডিটিং এগুলো শিখা এমন না যে কাজের জব করতে হবে এই কারণে শেখা, এগুলো শিখতেছে আমার কোনো কিছুতে কারোর ডিপেন্ডেন্সি না। আজকে যদি আমার কেউ একটা এখনও যদি 10,000 টাকার ফোন দেয়, আমি সেম টাইপের কন্টেন্টই বানাবো। মানে আমার কোনো দামি ইকুইপমেন্ট বা অনেক ভালো ক্যামেরা ট্যামেরা এগুলো আমার কন্টেন্ট বানানোর জন্য দরকার নেই। আমার কোনো কিছু না। আমার এডিটিংয়ে কেউ আটকে রাখতে পারবে না, ভিএফএক্স করা দরকার হলে এগুলো নিজে করবো, আবার মিউজিকের কাজ করা দরকার হলে এগুলো নিজে করবো, সব কিছু করবো। তো কখনো এমন না যে কারো কাছে কোনো কিছুতে ডিপেন্ডেন্সি ছিল। আমার তো কোনো রেকর্ড করার জায়গাও নাই, কোনো বাসাও নাই, কিছু নাই, বাসা ছাদে যাওয়া এলাও না। তো ভোর 5টা বাজে বের হয়ে যেতাম বাসা থেকে। ভোর 5টা বাজে তো মিরপুরে কেউ থাকে না, 4টা 5টা আজানের পর রাস্তায় হাঁটতে ভয়েস রেকর্ড করে নিয়ে আসতাম। অফিসের কাজ করতাম, অফিসের কাজের মাঝখানে লুকায় অ্যানিমেশন ফোনে করতাম। অফিসের পিসিতে কাজ করা যাবে না। অফিসের পিসিতে একদিন আমার নিজের ভিডিও এডিট করতে গেছি, বলতেছে আরেক দিন করতে দেখলে চোখ থেকে বাইরে বের করে দিবে, করতে দেয়নি। পরে আর ফোনে এডিট করতেছিলাম। এটা গেল ওই অফিসের কাহিনী। তারপর হচ্ছে ওইটার পরে আমি আরেকটা মানে আফ্রিদির সাথে কিছুদিন কাজ করছিলাম, ওর হচ্ছে থাম্বনেল বানাই দিতাম, ভিডিওর অ্যানিমেশন করে দিতাম, এগুলো করতাম। তো আফ্রিদির, কিন্তু আমরা তো আফ্রিদির টিমে আপনাকে দেখিনি কখনো। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। আমরা যতটুকু জানি যে আপনি একেবারে শুরু থেকে 10,000 টাকার মোবাইল দিয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। হ্যাঁ এরকমই কিছু। এবং আমরা প্রথমে বলছিলাম যে আমরা এমন ভাবে হেজিম্যানকে জানবো যেটা আসলে আগে কেউ জানে না। আমি মনে খুব অল্প কিছুটা জানি যে খুব স্ট্রাগলের মধ্য দিয়ে আপনার একেবারে শুরুটা কেটেছিল। আমরা কি সেই গল্প? ব্যাপারটা এরকম ছিল যে আমার এইচএসসির পর আমার তো সব কিছুতে মানে আমি ছোটবেলা থেকে অনেক গুড স্টুডেন্ট ছিলাম। মানে ছোটবেলা থেকে আমার এরকম ইচ্ছা ছিল যে আমার কোনো কিছু ক্রিয়েট করতে ভালো লাগতো, লেখালেখি করতে, মানে নতুন কিছু বানাইতে এই টাইপের ভালো লাগতো। মানে আপনার বেড়ে ওঠা থেকে যদি একটু শুনতে চাই, কোথায় বেড়ে উঠেছেন? আমার ছোটবেলা থেকে মোস্ট অফ দ্য টাইম 4 দেয়ালের মাঝখানে বেড়ে ওঠা। মানে আমার ব্যাপারটা এটা বলার কারণ কি, আমি আমার লাইফে কোনোদিন ক্রিকেট খেলিনি, একদিনও বলতে পারবো না যে ক্রিকেট ফুটবল খেলছি, একটা দিনও না। তো বড় হওয়ার পরে ফ্রেন্ডদের সাথে কোনো ইভেন্ট এগুলোতে খেলা হয়েছে, বাট ছোটবেলা খেলার জন্য খেলা না, এটা খেলা নেই। ছোটবেলা থেকে আব্বু আম্মু বাসার মধ্যেই রাখছে, আর আমার ছোটবেলা থেকে বইয়ের সাথে কাটছে আর কি। আমি খুব বেশি বই পড়তাম। অনেক নার্ড টাইপের ছেলেমেয়ে থাকে না যারা বইয়ের বাইরে কোনো ওয়ার্ল্ডের কিছু বোঝে না, তো ওইরকম আমি একটা ছেলে ছিলাম যে ছোটবেলা থেকে আমার শুধু বইয়ের চারপাশে বেড়ে ওঠা। বাট হচ্ছে আমার আব্বুর অফিস পাকিস্তানে ছিল, আব্বু তো ব্র্যাকে জব করে, সো ব্র্যাকের পাকিস্তানে ছিল যখন, তখন আমাদের বাসায় একটা ল্যাপটপ ছিল। ল্যাপটপে একটা 2G মডেম ছিল। ওই মডেমে আমরা হচ্ছে তখন আমি ফার্স্ট ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, এটা মানে 10-11 দিকে। সো তখন যখন অ্যাক্সেস করতে পারি তখন আই ইউজ টু ওয়াচ নিগাইগা, একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, সালমান ভাইও তারে দেখেই ইন্সপায়ার্ড আর কি ভিডিওতে, আমারও ছোটোবেলার তারই দেখা। তো ও তখন নিগাইগা তখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ইউটিউবার ছিল। তারপর পিউডিপাই আসলো, পিউডিপাই ওরে ক্রস করলো, মিস্টার বিস্ট অনেক পরে আসেন। যখন পিউডিপাই আসলো ওই টাইম থেকে আমার ছোটোবেলা থেকে কন্টেন্ট কনজিউম করা আর কি। আমি 2011 সালে একটা এমনি মোবাইলে করা একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম। সেকেন্ড ভিডিও আপলোড দেয় 2015-র দিকে। অ্যান্ড তখন শর্ট ফিল্ম টাইপের করতাম 15-16 সালে, মানে কিছু। তখন তো মনে হয় সালমান মুক্তাদির ওনারা বাংলাদেশে কাজ করতো। হ্যাঁ তখন আমি মানে আমরা ফ্রেন্ডরা মানে ফোন দিয়ে কোনো রকম শর্ট ফিল্ম টাইপের এগুলো আপলোড দেওয়া হতো, মানে নাথিং ওরকম সিরিয়াস বা একদম ভালো মতো ওয়েল প্রডিউস ইউটিউব কন্টেন্ট এরকম না, মানে টুকটাক কিছু একটা শ্যুট করলাম করে আপলোড দেওয়া, এই টাইপের ভিডিওগুলো। 18-19-এর দিকে মানে আমি কয়েকটা অ্যাকচুয়ালি একটু এফোর্ট দিয়ে বানাইছিলাম, কয়েকটা 18-19-এর দিকে। অ্যান্ড হিজিম্যানের শুরুটাই যে 19 থেকে 18 শেষের দিকে বা 19 থেকে, ওই টাইমে তখন থেকে আমি হিজিম্যান এই পেজ কন্টেন্ট এগুলা বা ইউটিউব চ্যানেল এগুলো নিয়ে কাজ শুরু করি।
সো ওই টাইমে আমার এইচএসসি শেষ হওয়ার পরে আমি তার কিছুদিন পরই লকডাউন চলে আসে। লকডাউনের মধ্যে গ্রামে চলে গেলাম। গ্রামের থেকে তখন আব্বুর অফিস চাঁদপুর ছিল, চাঁদপুরে ছিলাম কিছুদিন। চাঁদপুরে থাকার পর যখন ঢাকায় ব্যাক করলাম, ঢাকায় ব্যাক করার টাইমে আব্বুর কথা হচ্ছে, আব্বু তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, তো আব্বুর কথা হচ্ছে তোমার দাদু কোনো পড়াশোনা করে নাই, কিছু করে নাই, ওইখান থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তুমি আমার ছেলে তোমার তো বুয়েটে পড়াশোনা করা উচিত, তুমি তো বুয়েটে পড়াশোনা করো, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সব কিছুতে A+, GPA 5, তো আমার তো আব্বুর ইচ্ছা বুয়েটে বা মেডিকেলে যাওয়া উচিত, আব্বু রেটিনায় ভর্তি করাতে চাইতেছে, উদ্ভাসে ভর্তি করাতে চাইতেছে। আর তখন আমার কথা হচ্ছে না, আমি মানে আমার ক্রিয়েট করতে ভালো লাগে, ফিল্ম মেকিং ভালো লাগে, কন্টেন্ট বানাইতে ভালো লাগে, সো আমি তো কিছু বানাবো, মানে ক্রিয়েটিভ সেক্টরে যাব। আব্বুর কথা হচ্ছে তুমি ইউনিভার্সিটিতে পড়ে পাশাপাশি করলে করো, বাট আমার ইচ্ছে ছিল যে ফুল ফোকাস করা। তো এটার জন্য বাসা থেকে চলে আসা আর কি, এমন না রাগ ঠাক করে আসি এমন কিছু না, নর্মালি চলে আসা। বাট মানে কত সালে এটা লকডাউনের পর 20-21-এর দিকে, 20-এর শেষের দিকে বা 21-এর শুরুর দিকে এরকম আর কি। তখন ঢাকা চলে আসে, ঢাকায় এসে তখন ফার্স্ট একটা ভিডিও এডিটিং এর জব নেই, মানে তখন হচ্ছে আমি বাসায় এটা প্রুফ করতে চেয়েছিলাম যে বাসা থেকে আমি কোনো কিছু না এনে আব্বুর সাপোর্ট। আব্বুর কথা হচ্ছে তুমি যদি করো তাহলে ইউনিভার্সিটি কন্টিনিউ করো, পড়াশোনাই করো, পরে যে তুমি ইউটিউবিং করলা ফিউচারে জব টব এগুলো পাওয়ার পরে। আমার কথা হচ্ছে না, ওইটা আমার পুরা কনসেন্ট্রেশন ফোকাস সব অন্যদিকে চলে যাবে। আই ওয়ান্ট টু ডু দিস থিং, এটাই করবো একমাত্র। আসলাম ঢাকায়, এসে ফার্স্ট একটা জবে ঢুকলাম। জবে ঢুকার পর ওইটা ছিল যে এরকম থাকে না নর্মাল IPTV টাইপের থাকে না র্যান্ডম ইউটিউব চ্যানেল, ওই জায়গায় একটা ভিডিও এডিটর হিসেবে ঢুকলাম। তখন তত ভালো এডিটও পারতাম না, টুকটাক এডিট পারি, এই জন্য খুব এন্ট্রি লেভেলের একটা জব, 12,000 টাকা। তো ওই অফিসে আমরা 3 জন। আপনি এখানে এসে থাকলেন কোথায়? ও ঢাকায় যে জবে ঢুকছিলাম না, ওই অফিসটা এরকম ছিল, অফিসে 3 জন, অফিসের মালিক যে সে, অফিসের পিয়ন একজন, আমি একজন। তো ওই পিয়ন আর আমরা ওই মালিকের একটা বাসার একটা রুম ছিল, ওই রুমে থাকতাম আমরা। তো ওই থাকা খাওয়া বাবদ সে আমাদের থেকে কয় হাজার টাকা নিত, 5,000 টাকা নিত মনে হয়। 11,000 টাকা, 12,000 টাকা বেতন আর 5,000 টাকা নিয়ে নিত। হ্যাঁ, থাকা খাওয়া এটা 6, 7, 8, 9, 10, 11, 12, 7,000 টাকা আপনার হাতে থাকে। 5,000 না, 6,000, সরি 6,000 টাকা নিত। তাহলে 6,000 টাকা আরো থেকে যেত আর কি। ওই 6,000 টাকা দিয়ে ভালো মতো চলাফেরা, তখন তো কোনো খরচ নেই, 6,000 টাকা অনেক টাকা মনে হতো। তো তখন এই জব করতেছি ওই অফিসে 3 জন। সকালে প্রতিদিন রুটিন হচ্ছে আসতাম, আইসা ওই তার কিছু এলাকার বিভিন্ন প্রোগ্রামের এগুলো ভিডিও ছিল, এগুলো এডিট করতাম। আর ওই যে পিয়ন ছিল সে ড্রাইভারের কাজও করতো, পিয়নের কাজ করতো, সব কাজই করতো। তো হঠাৎ করে একদিন হলো কি, যে পিয়ন যে ছিল সে জব মানে বলতেছে ছুটি নিবে 7 দিনের। 7 দিনের ছুটি নেবে, অফিসের মালিক যে ছিল সে আমার ডাইকা বলতেছে যে 7 দিনের ছুটি নেবে, কাজ করে 7 দিন। সকালে উনি ও চা বানায়, তুমি চা বানাইলে, আমরা দুজনে একসাথে খেলাম, খারাপ কি? আমরা ওকে ফাইন, তো খারাপ কিছু না, অফিসে আমরা দুজনই তো চা বানায় খাইলাম সকালে, কোনো প্রবলেম না। মজার ব্যাপার হচ্ছে 7 দিন পর ওই লোকটা ফেরত আসে না, ওই লোকটা 7 দিন পর আর আসে নাই, পিয়ন আর ফেরত আসে নাই। না আসার কারণে 7 দিন পর চা বানানো আমার কন্টিনিউ হইতেছে, তাও কোনো মজার ব্যাপার, চা বানাই সকালে, কতক্ষণই লাগে চা বানাইতে। কিন্তু এই জায়গায় ঝামেলাটা হইতেছে কি, যে এমন একটা সিচুয়েশন হয়েছে 10-15 দিন বা 1 মাস পরে, যে বাইরের কেউ আসলো, কোনো গেস্ট আসলো ওই অফিসে চা বানানোর কাজ আমি করতেছি, বাইরে থেকে বিস্কুট আনা লাগবে ওই কাজ আমি করতেছি। সো মানে টিকতে গেলে পিওনার কাজ আমি অফিসে করতেছি, মানে ছোটো করে বলতেছি না, বাট আমি তো ওই কাজের জন্য ঢুকি না, আমি তো ঢুকছিলাম ভিডিও এডিটর হিসেবে। বাট ভিডিও এডিটিং তার অত লাগতো না, যখন লাগতো ওইটা করতে, বাকি টাইম পিওনের কাজ টাজ টুকটাক, তার বাসার বাজার নেওয়া পর্যন্ত কাজ আমার দেওয়া করেছে। আর ওই 1 মাস তো হুট করে আমি নতুন জবে, ঢাকায় তো না আমার কোনো কানেকশনও নাই তেমন কিছু, আমার অল্প কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর ফ্রেন্ডস ছিল, অতনু ওরা কয়েকজনের সাথে কানেকশন আছে, এছাড়াও তখন কারো চিনিও না। তো ওই টাইমে আমি হুট করে জব সুইচ করা পসিবল ছিল না, আর আমি অত ভালো এডিটিংও পারি না তখন, কারণ ফার্স্ট সারা জীবন একটা ফোন ছিল, ফোনে এডিট করতাম, এগুলো পারি। তো আস্তে আস্তে স্কিলটা একটু বাড়াইতে 1 মাস পরে আমি আরেকটা জবে ঢুকলাম, ওইটাও এরকমই 12-13 হাজার টাকা ছিল। ওইটা বাড়িধারা DHS এর মধ্যে আরেকটা অফিস ছিল, একটা রিয়েল এস্টেট গ্রুপ, ওদের একটা ওইখানেও এরকমই, মানে ওইখানে ভিডিও এডিটর হিসেবে ওইখানে ঢুকা। ওইটা ঢুকার পরে কাহিনী হয়েছিল কি, ওটায় টাকা দিত না, মানে স্যালারি দিত না, 1 মাসের স্যালারি 2 মাস ঘুরাই দিত। ধরেন আমার প্রতিদিন সকালে 10টা বাজে অফিসে ঢুকতে হতো, 10টা 15-তে পরপর 2 দিন আসলে 1 দিনের স্যালারি কেটে দিত। তো 12,000 টাকার থেকে শুরু করে 12,000 টাকা স্যালারি জব, তার মধ্যে ধরেন মাঝখানে 2-1 দিন লেট হলে টাকা কেটে দিত। তো এমন হতো যে টাকা ঠিক মতো পাচ্ছি না, বা মানে টাকা ঘুরায় দেয় অ্যাকাউন্টসে, মাসের 15 তারিখ অ্যাকাউন্টসে যে দাঁড়ায় থাকতে হতো, মানে খুব বেশি ফেক কর্পোরেট ব্যাপার স্যাপার, যে অ্যাকাউন্টসে যে দাঁড়ায় থেকে আজকে আইসো না, কালকে আসো, আরো কয়েকদিন পর আসো, আজকে 5,000 টাকা নিয়ে যান, কয়েকদিন পর আসবেন, এখন দেওয়া যাবে না, এই 12,000 টাকার কাহিনীতে এগুলো করতো। ওইখান থেকে আমার জয়েন করা হয়েছিল, ওইখান থেকে আমার তখন আমার কিছু ভিডিও পপ আপ করা শুরু করে আর কি 21-এর মধ্যে। তো তখন আমি ওই জবটা ছাড়ার পরে আমি তহিদ আফ্রিদির টিমে কাজ করছিলাম কিছুদিন।
আচ্ছা So, তো এই যে ভিডিও এডিটিং একটু থামিয়ে দিই, ভিডিও এডিটিং যখন করছেন তখন তো আপনি পিসিতে ভিডিও এডিটিং করছেন, অফিসেরটা পিসিতে করতেছি, আমার অফিসে? নিজের তো করার কিছু নাই, আমার নিজের মানে কোনো কোন পিসি কিছু নাই। সফটওয়্যার ব্যবহার করতেন? প্রিমিয়ার প্রো ইউজ করতাম Premiere অফিসে, Pro হ্যাঁ তে। প্রিমিয়ার প্রো আচ্ছা, করতাম। তারপরে নিজের ফোন কি দামি ফোন ছিল? না না না, একটা নরমাল 10,000 টাকার ফোন ছিল, ওইটা দিয়ে মানে আচ্ছা ওইটা দিয়ে আমি কেমনে ভিডিও বানাইতাম, তো এমন এমন দিন যেত যে অডিও রেকর্ড করে, ভিডিও তো ক্যামেরা অনেক খারাপ কোয়ালিটি, তো এখন আমি অডিও ভয়েস রেকর্ড করতাম, ভয়েস রেকর্ড করে ওইটার উপরে অ্যানিমেশন করে ভিডিও বানাইতাম। কারণ আমি তো থাকতাম হচ্ছে একটা শেয়ার করা বাসায়, মানে ওই সেকেন্ড জবে যখন সুইচ করি তখন একটা কাইন্ড অফ ম্যাসের মতো জায়গায় থাকতাম। তো আমার রুমে আরো 4-5 জন থাকতো, ওরা তো সবসময় কথা টথা বলতো, রুমের মধ্যে ভয়েস রেকর্ড করারও কোনো সিস্টেম নেই। আর একটা তখন থাকতাম মিরপুরে, একটা খুব বেশি কোলাহলপূর্ণ এরিয়াতে, মিরপুর 10-এর ওইদিকে একটা রুমে 4-5 জন? 4-5 জন থাকতো, হ্যাঁ 4-5 জন। কত বড় রুম? কত বড় রুম? বেশি বড় রুম না, ছোট রুমই, মানে এই ছোট ছোট বেড করে 4-5 জনের মতো থাকতো। টাকা বাঁচাইতে হবে, 12,000 টাকা স্যালারির মধ্যে জব করে আর কেমনি মানে ওখানে কেমনে room ভাড়া শেয়ার কত করে ছিল? রুম ভাড়া কত ছিল? 2,000-2,500 টাকার মতো ছিল। আচ্ছা, আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া বাইরে করতাম, বাইরে যখন হোটেলে এই সময়টা পরিবার কিছু বলতো না যে জানতোই না, বাসায় জানে নাকি এগুলা? বাসায় জানে যে বাসায় কি জানতো? বাসায় জানে যে ভিডিও বানাইতেছি, পাশাপাশি একটা জব টব করতেছি, ভালোই আছি, এটা জানে। তো Video এখন call বাসায় টল বললে, দিত? বাসায় বললে তো বলতো, বাসায় যদি একদিনের জন্য জানতো তখন তো সাথে সাথে বাসায় নিয়ে যেত, এগুলো তো করতে দিত না। বাট বাসায় গেলে তো আর ওই তাদের কথা শুনে চলা লাগতো, আমি তো নিজের ফ্রিডম মতো কিছু করতে পারতাম না। তো ওই যে ভয়েস রেকর্ড করতে হবে, ভয়েস রেকর্ড করার জন্য কোনো জায়গায় পেতেছি না, রুমের মধ্যে তো মানুষ কথা বলে, ওরা যারা আমার সাথে রুম শেয়ার করে থাকে এরকম তো আমার ফ্রেন্ডও না, পরিচিত না। একজন এমন ছিল, একজন গার্ড, সিকিউরিটি গার্ড, সে ছিল ওই রুমের মধ্যে, আরেকজন আরেকটা ডিফারেন্ট মানুষ। আর তাদের সামনে তো আমি অনেক কমেডি ভিডিওর ভয়েস রেকর্ড অনেক উইয়ার্ড শোনাবেন, তো রেকর্ডও করতে পারবো না। তো কি করতাম আমি, আমার তো কোনো রেকর্ড করার জায়গাও নাই, কোনো বাসাও নাই, কিছু নাই, বাসা ছাদে যাওয়া এলাও না, তো ভোর 5টা বাজে বের হয়ে যেতাম বাসা থেকে। ভোর 5টা বাজে তো মিরপুরে কেউ থাকে না, 4টা-5টা আজানের পর রাস্তায় হাঁটতে হাঁটতে ভয়েস রেকর্ড করে নিয়ে আসতাম, অফিসের কাজ করতাম, অফিসের কাজের মাঝখানে লুকায় লুকায় অ্যানিমেশন টেনিমেশন ফোনে করতাম। অফিসের পিসিতে কাজ করা যাবে না, অফিসের পিসিতে একদিন আমার নিজের ভিডিও এডিট করতে গেছি, বলতেছে আরেক দিন করতে দেখলে চোখ থেকে বাইরে বের করে দিবে, করতে দেয়নি। পরে আর ফোনে এডিট করতেছিলাম, এটা গেল ওই অফিসের কাহিনী। তারপর হচ্ছে ওইটার পরে আমি আরেকটা মানে আফ্রিদির সাথে কিছুদিন কাজ করছিলাম, ওর হচ্ছে থাম্বনেল বানাই দিতাম, ভিডিওর অ্যানিমেশন করে দিতাম, এগুলা করতাম তৈদ আফ্রিদির। কিন্তু আমরা তো আফ্রিদির টিমে আপনাকে দেখিনি কখনো। দ্যাটস দ্য ফান পার্ট আর কি, যে আমি তৈদ আফ্রিদির ক্যামেরার সামনে কোনোদিন আসতাম না। ওই টাইমে রাহি নিজের, তৈদ আফ্রিদি অন্য টিমের যারা ছিল ওরা, রাহি তারপর আরো যে ছিল অনেকে, নিজের রাহি তো নিজের ক্যারিয়ার পুরো বানায় নিছে, বা তার আশেপাশে অনেকেই বিজনেসম্যান যারা আছে ওরা এসা তৈদ আফ্রিদির ইউজ করে অনেক কিছু করে নিছে। বাট আমি জীবনে সবসময় এটা মেক শিওর করতাম যে ওর ক্যামেরার সামনে যাতে কোনোদিন আমার না দেখা যায়। মানে আপনাকে রিকোয়েস্ট করেছিল আসার না, জন্য? ক্যামেরা চালু হলে আমি অন্যদিকে চলে যেতাম, আমি থাকতামই না ক্যামেরার সামনে। আচ্ছা, আমরা একসাথে অনেক দিন একসাথে কাটাইছি, কিন্তু আমি ওর ক্যামেরার সামনে কোনদিন আসতাম না, কারণ আমি চাইতাম না যে কেউ তৈদ আফ্রিদির কারণে আমার চিনুক। আমি চাইতাম হিজিম্যানের কারণে হিজিম্যানের চিনুক, তৈদ আফ্রিদির কারণে জ্ঞান চিনবে, ওইটা চিনলে আমার লাভ কি? তো কোনোদিন ওর ক্যামেরার সামনে আসেনি, মানে 1 বছরের উপর আমরা একসাথে কাজ করছি, কিন্তু কোনোদিন 2-1টা ভিডিও, তো ওর একটা মানে থাম্বনেল বানাই দিতাম, ওর ভিডিও টুকটাক অ্যানিমেশন করে দিতাম, ওর টুকটাক অডিওর কাজ করে দিতাম, এরকম কি টেকনিক্যাল কাজ টাজ করতাম, বা ওর সাথে কোথাও গেলে কোনো স্ক্রিপ্টের প্ল্যানিং দেওয়া, ওই জায়গার প্ল্যানিং দেওয়া, ব্র্যান্ডের কাজের প্ল্যানিং দেওয়া, এগুলোর জন্য কাজ করতাম। তো ওর 2-1টা ভিডিওতে, যেমন একটা ঈদের ভিডিও আছে ওদের গ্রামে বরিশালে নিয়ে গেছিল, ওইখানে ভিডিওতে একটু মাঝে মধ্যে দেখা যাবে 2-1টা সিনে আমি আছি, বাট ওর ক্যামেরার সামনে আসতাম না। আফ্রিদির ওটা গেল, আফ্রিদির ওটা মানে স্যালারি 15,000 টাকা, ওটাও বেশি আগাইতে ছিল না, তো এটা দিয়ে তো হবে না। তো ওইখান থেকে সুইচ করে আরেকটা ভিডিও এডিটিংয়ের জব করতাম, ওইটা একটু ভালো জব ছিল, 25,000, 25,000 টাকা স্যালারি। ওই জবে থাকা অবস্থায় সপ্তাহে 1 দিন ছুটি পেতাম, মাসে 4 দিন ছুটি, 4 দিনের 2 দিন নিজের ভিডিও শ্যুট করতাম, আর 2 দিন হচ্ছে গ্রামে আব্বুর সাথে টাইম দিতাম। তো এমন করে করে ছুটি ওই জবে মাসে 1 মাসে 4 দিন ছুটি, তো প্রতি সপ্তাহে 1 দিন ছুটি, মাসে 4 দিন ছুটি। সো আমার রুটিন এটাই ছিল যে 2 দিন অফ থাকবে, ওই অফের দিনে নিজের ভিডিও করা। সো আমি ফার্স্ট স্পন্সর পাওয়া শুরু করি, টুকটাক ভিডিও বানানো, মানে রেগুলার। তো তখন অনেকে, তো মোটামুটি তখন আমি অনেকেই চিনি, 1 লাখের মতো ফলোয়ার হয়ে গেছে। ওই টাইমে আমি এরকম সারাদিন জব করতেছি আর পাশাপাশি ভিডিও করতেছি। তো আমার এখন গ্রোথটা আরও ফার্স্ট দরকার ছিল। তখন ওই অফিসে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত ওই অফিসে করতাম, বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত স্কেন মিডিয়াতে, মানে সামিরের একটা অফিসে আমার ফ্রেন্ড আছে, ওর অফিসে ভিডিও এডিটিং করতাম পার্ট টাইম। তো 2টা জব করতাম, একটাতে পেতাম 25 আর সামিরেরটা পেতাম 45,000 টাকা। এইটা হলো ফার্স্ট একদম একটু ইনকাম টপ করে বুস্ট করলো, যখন 2টা জব একসাথে করতাম, 9টা থেকে 4টা একটা, বিকাল 5টা থেকে রাত 10টা একটা, এমনি 2টা জব একসাথে ম্যাচ করে চলতাম। আর এর পাশাপাশি উইকলি 1 দিন হলো নিজের ভিডিও বানানো, এমনি হলো কিছুদিন যাইতে থাকলো। এর পাশাপাশি এর পরপর
আচ্ছা ফার্স্টের দিকে তো ওই যে বললাম না মানে ক্যামেরা ট্যামেরা কিছুই ছিল না, মাঝে মধ্যে আমার তো একটা ফ্রেন্ড আছে, ভাই ব্রাদার আছে, আদিত্য রহমান, ওর ক্যামেরা দিয়ে ও শ্যুট করতে দিছিল একবার, ওর ওইখানে ওর বাসায় যেয়ে শ্যুট করে আসতাম। এবার আরেকটা ফ্রেন্ডের আইফোন আছে, ফ্রেন্ড জিহানের বাসায় যে ওর ফোনটা একটু ধার নিয়ে বাসার ছাদে যেয়ে শ্যুট করে আসা। সো আমার একটা স্টাইল হয়ে গেছিল, যেমন আদিত্যর আমি একটা রোস্টিং ভিডিও করছিলাম অনেকে, রাকিব হোসেন, ওটা 6-7 মিলিয়ন গেছিল। সো অনেকে তখন ভাবতো যে বাসার ছাদে ভিডিও করা মেবি আমার সিগনেচার স্টাইল আর কি, বাসার ছাদে বা আউটডোরে ভিডিও করা। তো ওই টাইমে এখন তো আউটডোরে অনেক স্ক্রিপ্টের ডিমান্ডে করি, এখন স্টুডিও ম্যানেজ হয়ে গেছে, বাট ওই টাইমে আউটডোরে ভিডিও করার কারণ ছিল যে ইনডোর তো নাই, কেমনি ইনডোরে করবো, এই কারণে বাসার ছাদে করা হইতো, বাসার ছাদে এক এক ফ্রেন্ড থেকে ভিডিও করা হতো। যখন যার ক্যামেরা পাইতাম তারটা দিয়ে জিয়ানের বাসায় যে জিয়ানের জোর করে উঠে ওর ফোনটা 1-2 ঘন্টার জন্য নিয়ে বাসার ছাদে যায় ভিডিও করে, ওই ভিডিও 1 মিলিয়ন ভিউজ 2 মিলিয়ন ভিউজ। সো সবাই তো দেখতো যে মানে এই ভালো সাইডটা দেখছে, সাকসেসের সাইডটা দেখছে যে কেমনে এই ভিডিওগুলো হয়ে যায়, বাট এটার ব্যাক স্টোরি যে কি ছিল এগুলো তো কেউ দেখে না। এমন হয়েছে কখনো কারো কাছ থেকে ক্যামেরা বা মোবাইল ধার চেয়েছেন, সে অপমান করেছে? অপমান না, বাট চাই মানে আমি না কখনো কারো প্রতি কোনো কিছু ডিপেন্ডেন্সি ছিল না আমার লাইফে। মানে আমার ভিডিও এডিটিং এগুলো শেখা এমন না যে কাজের জব করতে হবে এই কারণে শেখা, এগুলো শিখতেছে আমার কোনো কিছুতে কারো ডিপেন্ডেন্সি না। আজকে যদি আমার কেউ একটা এখনও যদি 10,000 টাকার ফোন দেয়, আমি সেম টাইপের কন্টেন্ট বানাবো। মানে আমার কোনো দামি ইকুইপমেন্ট বা অনেক ভালো ক্যামেরা ট্যামেরা এগুলো আমার কন্টেন্ট বানানোর জন্য দরকার নেই, আমার কোনো কিছু না। আমার এডিটিংয়ে কেউ আটকে রাখতে পারবে না, ভিএফএক্স করা দরকার হলে এগুলো নিজে করবো, আমার মিউজিকের কাজ করা দরকার হলে এগুলো নিজে করবো, সব কিছু করবো। তো কখনো এমন না যে কারো কাছে কোনো কিছুতে ডিপেন্ডেন্সি ছিল। আচ্ছা, তারপর কি তো হলো? তো ওই যে 2টা জব করা শুরু করি, ইনকাম একটু বাড়ে, তখন 2টা জব একটু প্রেশার হয়ে যায়। যখন অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছিল, স্পন্সরশিপ আসা শুরু হয়েছে, তখন আস্তে আস্তে একটা জব স্পন্সরশিপ এমনি চললো। পরবর্তীতে তো 2022-এর শেষে, হ্যাঁ 22-এর শেষে 22শে ডিসেম্বরে মেবি জব ছেড়ে দেওয়া সব। জব ছেড়ে দেওয়া? হ্যাঁ, তখন কি জবের থেকে বেশি ইনকাম করতেছিলেন? আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক ক্লোজে আছে ব্যাপারটা, আচ্ছা, যে একটা মান্থলি স্পন্সরশিপ আসতেছে, 2-3টা হলে আমি জব টব সব কভার করে নিতে পারবো। তো একটু রিস্ক ছিল, বাট একটু রিস্ক নিয়েছিলাম আর কি, যে ছেড়ে দিয়ে দেখি কি হবে, যদি ভালো কিছু না হয় তাহলে তো আবার ঢুকতে পারবো, আমার তো আর স্কিল আছে। আপনার লাইফের চেঞ্জটা মানে তারপর বড় বাসা ভাড়া করা বা একা হ্যাঁ, থাকা? পরে সবকিছু মানে, তো ওই টাইমে যখন আমি ওই যে 4-5 জনের সাথে শেয়ার করে থাকতাম, আমার জাস্ট কয়েকটা কাঁধের ব্যাগে জামা কাপড় আর কিছুই ছিল না, বাসা থেকে তো কিছুই আনি নেই, ওই কয়েকটা জামা কাপড় এছাড়া কিছুই ছিল না, একটা বালিশ ছিল আর একটা ওই যে পাতলা কম্বল গায়ে দেয় না, ওইটাই তোষকের মতো ইউজ করতাম, এই কয়টা, এর বাইরে তো কিছুই ছিল না। এরপর নিজের এই যে এখন বাসা নেওয়া, রুম সাজানো, ফ্রিজ কিনা, নিজের ড্রিম পিসি বিল্ড আপ করা, আইফোন নেওয়া, যত জিনিসপত্র আছে সব কিছু তো স্পন্সরের টাকায় সব কিছু ভালো মতো করা। এবার লাস্ট 2-3 বছর যাবত কুরবানি দেওয়া, আব্বুর সাথে প্রতি মাসে ফ্যামিলিতে বড় একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউট করা, আশেপাশে রিলেটিভসদের লাইফে কন্ট্রিবিউট করা, নিজের লাইফে কন্ট্রিবিউট করা, নিজের লাইফস্টাইলে চেঞ্জ করা, নিজের ছোটো থেকে ছোটো। আমার মোটামুটি লাইফে তো ম্যাটেরিয়ালিস্টিক অত নিডও নাই, বাট চাওয়া পাওয়া যা ছিল সবই ফুলফিল করছি আর কি, যখন যেটা দরকার ফুলফিল নিজের থেকে করে ফেলছি। কি মনে হয় যে হিজিম্যান বা সিফাত যদি ওই জবটা করতো, মানে যদি লাইফে যে রিস্ক নেওয়াটা, ওটা তো খুবই রিস্ক ছিল, যে আসলে কি এই ধরনের কন্টেন্ট থেকে টাকা পাবো আমি না কিনা? কখনো মানে ওইরকম রিস্ক নিতাম, আমার না সবকিছু ক্যালকুলেটিভ রিস্ক ছিল, আমার না নিজের উপর বিশ্বাস ছিল কি যে আমি কোনো মানুষের লাইফে ভ্যালু প্রোভাইড করতে পারলে আসলে মানে সাকসেসফুল হওয়ার ব্যাপারটা কি এরকমই, বা সাকসেস আমি বলবো না যে আমি কোনো সাকসেসফুল বা এমন কিছু, বাট মানে লাইফে ভালো কিছু করার পিছনের সিক্রেটটা কি, যে যখনই আমি অন্য কোনো কারো লাইফে ভ্যালু ক্রিয়েট করতে পারি, তখন অটোমেটিক টাকাটা পকেটে আসবে, এটা স্বাভাবিক। আমি জানতাম যে আমি কন্টেন্ট বানাইলে, মানুষের বিজনেসে হেল্প করতে পারলে বা মার্কেটিংয়ে মানুষে কন্ট্রিবিউট করতে পারলে, এটা থ্রুতে তো আমার ইনকাম হবে। মানে আমি খুব বেশি ঘাটাঘাটি করতাম এগুলো না, পড়াশোনা করতাম আর কি, অনেক ইউটিউবে অনেক কোর্স করে ফেলা শেষ, আমার অনেক বিজনেস কোর্স করছি লাইফে, অনেক বই পড়ছি বিজনেস রিলেটেড, তো আমার এই ব্যাপারগুলো জানতাম যে এগুলো কিন্তু কেমনে ওয়ার্ক সিফাত আউট যদি করবে। চাকরি করতো তাহলে কি আরো বেটার থাকতো, নাকি এখন কন্টেন্ট ক্রিয়েশনে বেটার চাকরি করলে তো আমি কখনো আমার ইনকাম লিমিটেড থাকতো না, আমি হাইয়েস্ট 45 উঠছিলাম, তাও 2টা জব করে আমি 45,000 টাকা ইনকাম করতাম। 2টা জব বুঝতেছেন, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত একটা না একটা কাজ করা, বিকাল 5টা থেকে রাত্র 10টা পর্যন্ত আরেক জায়গায় কাজ করা, রাত্র 10টা পরে সে নিজের কন্টেন্ট করা, মানে একটা মানুষ, আমি তখন 10-12 ঘন্টা জব করতাম, 10-12 ঘন্টা অন্যের জব করা। জব খুব মানে কার্ডস একটা থিং বাংলাদেশে, জবে আপনাকে খুব কথা শোনানোই হবে, জবে আপনার আরেকটা অথরিটি থাকবে, যত বড় জব হোক, জব তো জবই, অথরিটি থাকে, একটা মানুষকে সবসময় হ্যাপি রাখতে হবে, আমার তার অফিসের বসকে, অনেক ঝামেলা,
সত্যি খুবই ইন্সপায়ারিং। কিন্তু একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে যে আসলে চাকরি করে যে পরিমাণ আয় করা যায় তার কত গুণ বেশি আসলে কন্টেন্ট ক্রিয়েশনের যদি ইচ্ছা করে তাহলে আয় করতে পারে? অনেক বেশি আয় করা যায়। কন্টেন্ট ক্রিয়েশন আয় করে তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে ফ্রম মনিটাইজেশন, যেটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ফর্ম অফ ইনকাম। বাংলাদেশের মানুষ ভাবে মনিটাইজেশনের টাকাই মানে সব টাকা। মনিটাইজেশন টাকা হচ্ছে সবচেয়ে নিচের সাইডের টাকা। মিডল টাকা হচ্ছে স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস, যেগুলো আমি এখন ইনকাম করতেছি। আর হাইয়েস্ট সোর্স অফ ইনকাম হচ্ছে নিজের একটা প্রোডাক্ট সেল করা। এটা বাংলাদেশে খুব কম ইউটিউবার করতেছে। রাফসান ট্রাই করছিল ব্লু বের করার, বাট পরে তো করেন না। সালমান ভাই যেমন গুজবাম্পস, তার ফ্যাশন ব্র্যান্ড আছে, বাট বাইরের দেশে সব বড় বড় ইউটিউবার দেখবেন মিস্টার বিস্ট নিজের চকলেট ব্র্যান্ড আছে, ও সেল করতেছে। লোগান পল, জেক পল, ওদের প্রাইম আছে। তো নিজের প্রোডাক্ট থাকা হচ্ছে হাইয়েস্ট ফর্ম অফ ইনকাম। বাংলাদেশে বসে আপনি মাসে 10 লাখের বেশি ইনকাম করতে পারবেন নিজের যদি প্রোডাক্ট থাকে। 20 লাখও ইনকাম করা পসিবল। এই যে তানভীর টেইডার নামে একজন আছে, যে ইংলিশ বলে একটা পেজ আছে ওর, ও ক্যাজুয়ালি মাসে মানে প্যাসিভ ইনকাম 10 লাখ করে। ওর রেগুলার কাজ করা লাগে না, একবার একটা ফানেল ক্রিয়েট করছে, এখন বসে বসে মান্থলি 10 লাখ করে ইনকাম। আমাদের কন্টেন্ট ক্রিয়েটররাও তো আমরা দেখেছি 36 লক্ষ টাকার উপরে ইনকাম করে। স্ক্রিনশট আমরা আমাদেরকে দেখানো আই ডোন্ট নো কতটুকু ট্রুথ, বাট লজিক্যালি তো করা পসিবল, মানে অনেক কিছু করা পসিবল লাইফে। বাহ, চমৎকার। তাহলে ইজি ম্যানের পুরো গল্পটাই আমরা শুনেছি। কখনো টাকার জন্য খোটার সম্মুখীন হয়েছেন বা কোনো কষ্ট পেয়েছিলেন? টাকার জন্য তো এই যে ওই টাইমে চাইলেই কিছু করা যেত না। চাইলে একটা বাসায় 6 জনের সাথে শেয়ার করে থাকা, এটা খুব হরেবল ব্যাপার স্যাপার। যারা থাকে তারা বুঝতে পারে যে মানে ওয়াশরুমের জন্য লাইন ধরে থাকা লাগে, বা বাসার মধ্যে গরম, ফ্যানও নাই ঠিক মতো। ওইটা খুব হরেবল লাইফ আর কি। এখন বাসায় এসি আছে, সবকিছু আছে আলহামদুলিল্লাহ। এখন টুকটাক তো করছি, যা যা দরকার সবই। বাহ, খুবই ভালো লাগলো যে হিজি ম্যানের গল্পটা কিন্তু খুবই চমৎকার ছিল। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।